বিএনপি প্রধান খালেদা জিয়া গত সপ্তাহে কয়েক দফা দলীয় ফোরামে শেখ হাসিনার অধীনে নির্বাচনে না যাওয়ার কথা স্পষ্টভাবে বলেছেন। শেখ হাসিনার প্রস্তাবে সাড়া দিয়ে সর্বদলীয় সরকারে অংশ নিয়ে 2014 সালের 5ই জানুয়ারি নির্বাচনে না আসাটা বিএনপির বড় ভুল হয়েছে, এমন কথা গত কয়েক বছর ধরে প্রকাশ্যেই বলছেন বিএনপির প্রতি অনুরক্ত ও বিরক্ত রাজনীতির দুই ধারার বিশ্লেষকই। তবে ওই নির্বাচনের এক বছর বাদে 2015 সালের প্রথম 3 মাস তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আবার নির্বাচন অনুষ্ঠানের দাবিতে লাগাতার আন্দোলনে থাকার পর ওই বছর জুলাইয়ে বিএনপি প্রধান খালেদা জিয়া প্রথম তত্ত্বাবধায়ক সরকারের দাবি উচ্চারণ না করে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের কথা বলেন। এরপর থেকে আর কখনোই বিএনপির কোনো পর্যায় থেকে তত্ত্বাবধায়কের দাবি উচ্চারিত হয়নি। সর্বশেষ গত 18 নভেম্বর খালেদা জিয়া যথাসময়ে একটি নিরপেক্ষ নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখা তুলে ধরার কথা বলেন। আওয়ামী লীগ সংবিধানের বাইরে কোনো কাঠামোতে গিয়ে নির্বাচনকালীন সরকার গঠন করবে না, এটা বারবার পরিষ্কার করে আসার পাশাপাশি রাষ্ট্রপতির সাথে সংলাপে গিয়ে নির্বাচনকালীন সময়ে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী সহ নির্বাচন পরিচালনার জন্য আবশ্যকীয় সকল সংস্থা ও প্রতিষ্ঠানকে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে ন্যস্ত করা ও নির্বাচনকালীন সরকারের কর্মপরিধি কেবলমাত্র রুটিন কার্যাবলীর মধ্যে সীমাবদ্ধ রাখার কথা বলে এলেও এবারেও সর্বদলীয় সরকারের প্রস্তাব দেবে কিনা বা দিলেও কিভাবে সংসদের বাইরে থাকা বিএনপি তার অংশীদার হবে সেসব এখনো পরিষ্কার নয়। প্রধানমন্ত্রী হাসিনার অধীনে নির্বাচন নয়, খালেদা জিয়ার এই কথার অর্থ কি তবে আরেক দফা নির্বাচন বর্জন? বিএনপি নির্বাচনে না এলে কিভাবে সম্ভব শেখ হাসিনার প্রত্যাশিত প্রশ্নমুক্ত নির্বাচন? এসব নিয়ে আলোচনায় আজ রাজকাউন্ট স্টুডিওতে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। স্বাগত আপনাদের তিনজনকেই। মুজাহিদুল ইসলাম সেলিম, আমি যদি আপনাকে দিয়ে শুরু করি, যে আপনার মনে হচ্ছে যে বেগম খালেদা জিয়া যে স্পষ্ট করে বলছেন, মানে এর আগে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা প্রথম বলা শুরু করেছিলেন, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছিলেন যে কিয়ামত পর্যন্ত হাসিনার অধীনে নির্বাচনে যাবেন না, তখনও অনেকে অনেক আশা দেখছিলেন যে না, নির্বাচনটা আসলে বিএনপি আসবে। এখন খালেদা জিয়া কুমিল্লা নির্বাচনের পর থেকে দলীয় ফোরামে বিভিন্ন সময়ে কিন্তু বলছেন যে শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাওয়ার কোনো অর্থ নেই। কি ইঙ্গিত দেয় এই কথা আপনাকে? দেখুন, এই বক্তব্যটা সম্পর্কে আমার অভিমত হলো এরকম যে এক পক্ষ বলছে যে শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হওয়া উচিত না, আরেক পক্ষ বলছে শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবেই হবে। আমি মনে করি দুই পক্ষই আসল প্রশ্নটাকে এড়িয়ে যাচ্ছে দুইটি কারণে। প্রথম কারণ এবং প্রধান কারণ হলো যে নির্বাচন সরকারের অধীনে হবে নাকি নির্বাচন কমিশনের অধীনে হবে। যদি আমরা ধরে নেই যে এটা নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে, তাহলে কোন সরকারের অধীনে সেই নির্বাচন কমিশন কাজ করবে সেইটা কিন্তু অপ্রয়োজনীয়, অপ্রাসঙ্গিক হয়ে যায়। সুতরাং বিতর্কটা কেবলমাত্র শূন্যে তলোয়ার ঘোরানোর মতো একটা ব্যাপার হয়ে যাচ্ছে। কিন্তু বাস্তব যে ঘটনা দেশের ভিতরে বিরাজমান, তারই প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি উভয় পক্ষের বক্তব্যের ভেতর দিয়ে। অর্থাৎ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে না, যত কথাই বলা হোক না কেন, আইনে যাই লেখা হোক না কেন, যেই সরকার নির্বাচনকালে ক্ষমতাসীন থাকবে তার অধীনেই নির্বাচন হবে। এবং এক পক্ষ বলছে ওটা শেখ হাসিনাই হতে হবে, আরেক পক্ষ বলছে যে ওটা কোনোভাবেই শেখ হাসিনা হতে পারবে না। শেখ হাসিনার অধীনে যে নির্বাচন হবেই হবে সেটা তো 2014 সালের 5ই জানুয়ারি প্রমাণই হয়ে গেছে। বিএনপি বর্জন করেছে, আপনারা বর্জন করেছেন, নির্বাচন তো তাতে থেমে থাকেনি বা থেমে থাকার আসলে সুযোগ নাই। না, আমি তো মনে করি যে এটা অবাধ নিরপেক্ষ নির্বাচন কোনোদিন অনুষ্ঠিত হতে পারে না যদি সরকারের অধীনে নির্বাচন হয়। অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য অন্যতম প্রয়োজনীয় একটা শর্ত হলো সরকারের অধীনে নির্বাচন হবে না, নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে। এই কথাটার উপরে গুরুত্ব দিতে হবে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, আপনার কি আওয়ামী লীগের উপর তাতে আস্থা বাড়ে যখন আওয়ামী লীগ নিশ্চয়ই আওয়ামী লীগ গিয়ে যখন রাষ্ট্রপতিকে এই নির্বাচন কমিশন নিয়ে আলাপেই গিয়ে বলে এলো যে তারা রুটিন কাজ করতে চায়, নির্বাচনকালীন সরকার তারাও মনে করে যে তাদের কর্মপরিধি রুটিন কার্যাবলীর মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত এবং সকল সংস্থা ও প্রতিষ্ঠা প্রশাসনের মানে আইন শৃঙ্খলা বাহিনী সহ সকলের দায়িত্ব নির্বাচন কমিশনের হাতে ন্যস্ত হবে। এই ক্ষেত্রে এটা তো আপনাদেরও একটা দাবি, আমাদেরও প্রস্তাব, কিন্তু আমাদের প্রস্তাবে এটা আরেকটু গভীরে যে আমরা বলেছি
যে আমাদের দেশে যে বাস্তবতা বিরাজমান এবং জনগণের চিন্তায় যে ধারণাটা এবং অভিজ্ঞতাটা বদ্ধমূল হয়ে আছে, সেই পরিপ্রেক্ষিতে আমাদের সংবিধানে একটা পরিবর্তন আনতে হবে এবং 5 বছর দেশ চালাবে যেই সরকার, আর নির্বাচনকালীন 3 মাস যেটা সরকার হিসেবে থাকবে, এই 2 সরকার যে এক সরকার নয়, সেটা সংবিধানে স্পষ্ট করে বলে দিতে হবে। আপনারা লিপিবদ্ধ করতে চান সংবিধানে? সাংবিধানিকভাবে বলে দিতে হবে যে নির্বাচনকালীন সরকার রেগুলার সরকারের মতো অনুরূপ সরকার হবে না, এবং সেইটা কেবলমাত্র রুটিন এবং এমার্জেন্সি কাজকর্ম পরিচালনা করবে। আমার মনে হয় এই ফর্মুলাতে সব পক্ষ একমত হলে পরে আমরা যে ফান্ডামেন্টাল প্রিন্সিপালটা যে নির্বাচন পরিচালনা করবে হলো নির্বাচন কমিশন, সেই জায়গাটাকে আমরা প্রধানত গুরুত্ব দিতে পারি। কিন্তু আরেকটা খালি আমি লাস্ট একটা সেন্টেন্স বলছি, নির্বাচনকালীন সরকার হোক কিংবা নির্বাচন কমিশনের অধীনে হবে কি হবে না, এই প্রশ্ন যতই মীমাংসা আমরা করি না কেন, আসলে অবাধ নিরপেক্ষ নির্বাচন নির্ভর করে নির্বাচনকে টাকার খেলা, পেশি শক্তি, প্রশাসনিক কারসাজি, এই সব থেকে আমরা প্রকৃতভাবে মুক্ত করতে পারছি কিনা সেটার উপরে। কিন্তু অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী, এই টাকার খেলা, পেশি শক্তি, এগুলো তো আপনাদের মূল কনসার্ন না। আপনাদের মূল কনসার্ন হচ্ছে আপনারা শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাবেন কি যাবেন না। এখন কি আবার মনে হচ্ছে যে আসলে এই মানে বেগম খালেদা জিয়া বারবার যেহেতু এটা বলছেন, মানে আপনারা আসলে একই জায়গায় আছেন, আপনারা শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচনে যাচ্ছেন না? না, এই কথাটা আমাদের মানে কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ভাই উনি কিন্তু মোটামুটি মানে পরিষ্কার করে এনেছেন। নির্বাচনকালীন সময়ে আমাদের দেশের বাস্তবতায় শুধু নির্বাচন কমিশনই যথেষ্ট নয়, রাষ্ট্রযন্ত্র এখানে একটা মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাষ্ট্রযন্ত্র পরিচালিত হয় আইন শৃঙ্খলা বাহিনী, তারপর আপনার বিচার বিভাগ এবং সশস্ত্র বাহিনী, এরাই রাষ্ট্রযন্ত্রের মূল চালিকা শক্তি। এখন রাষ্ট্রযন্ত্র শেখ হাসিনা দখলে এবং গত নির্বাচনে ভোটবিহীনভাবে ক্ষমতা এসে দখলে কেন? উনি প্রধানমন্ত্রী, আপনারা নির্বাচনে যোগ দেন নাই, উনি নির্বাচন করেছেন, জিতেছেন, প্রধানমন্ত্রী হয়েছেন। না, সেটা হয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন। আবার যদি আপনারা 2019-এ না আসেন একই ব্যাপার হবে। মুস্তাক আহমেদও প্রেসিডেন্ট হয়েছিলেন। রাষ্ট্রযন্ত্র যার দখলে সেই সরকার, কিন্তু দেখতে হবে সেই সরকারের চরিত্রটা কি এবং তার উৎপত্তি এবং তার ক্ষমতা থাকাটা কেমন, সেটা ভিন্ন প্রেক্ষাপট, সেটা একটু ব্যাপক সময় লাগবে। আমি যেটা বলতে চাচ্ছি যে নির্বাচনকালীন সময় আমাদের যে নির্বাচনের অভিজ্ঞতা, আমি অনেকবার পার্লামেন্ট ইলেকশন করেছি এবং আমার সেই অভিজ্ঞতাতে বলছি, নির্বাচনকালীন সময়ে সেখানে আপনার পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসার, তারপর আপনার রিটার্নিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার সবই সরকারি কর্মকর্তা থাকেন এবং the result declared by the returning officer is final so far the election is concerned. এর বিরুদ্ধে যদি কোনো প্রশ্ন থাকে, এখানে হুমায়ুন ভাই আছেন সিনিয়র লয়ার, যদি কোনো প্রশ্ন থাকে সেটা ট্রাইব্যুনালে যেতে হবে এবং ট্রাইব্যুনাল যতক্ষণ পর্যন্ত গঠন না হবে নির্বাচন কমিশনের কোনো ক্ষমতা নাই ওই নির্বাচনের কোনো রেজাল্ট পরিবর্তন করা। এখন রিটার্নিং অফিসার হবে ডেপুটি কমিশনার। ওই যে ওরা বলছে শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে, শেখ হাসিনা তো ব্যক্তি এবং তার মানে একটি দলের প্রধান এবং এখন সরকার প্রধান। বিষয়টা হচ্ছে আমাদের দেশের বাস্তবতা। আমরা যেটা বলেছি, এই যে আপনি বললেন যে একবার আমরা বলেছিলাম যে একটা রূপরেখা দেবো, দিয়ে বলবো, মানে আমাদের চেয়ারপারসন বলেছেন যে কি বলে যে নিরপেক্ষ সরকার বা সহায়ক সরকার, আর আজকে শেখ হাসিনার অধীন নির্বাচন হবে না, এর মধ্যে কোনো ইয়ে নাই, ব্যতিক্রম কিছু নেই, কথা কিন্তু একই। নিরপেক্ষ সরকার মানে দল ও নিরপেক্ষ সরকার, এইটা হলো কথা। কোনো দলীয় প্রধান যদি তিনি সেই সরকারের প্রধান থাকেন তাহলে আমাদের দেশে এটা হবে না, এগুলো এক। আমি আরেকটা কথা, আমি আপনার কাছে বিরতির পরে আপনার কাছে এই প্রশ্নটা নিয়ে আসবো যে আসলে তাহলে তত্ত্বাবধায়ক সরকার থেকে নিরপেক্ষ সরকার, নির্বাচনকালীন সহায়ক সরকার, এতগুলো নাম যে বদল করলেন আপনারা, তাতে আপনাদের অবস্থানের কোনো বদল হলো না। আসলে নির্বাচনকালীন যে সরকারটা থাকে সেই সরকারই নির্বাচন তত্ত্বাবধান করেন এবং সেই সরকারকেই বলা হয় তত্ত্বাবধায়ক সরকার। এখানে নির্বাচন কমিশন হবে সবচেয়ে পাওয়ারফুল। এই ইনস্টিটিউশনটা ভেঙে পড়ছে আমাদের দেশে। আর সেলিম ভাই আরেকটা কথা বলেছেন, খুব চমৎকার কথা, যে এই যে বাংলাদেশের যে লুটেরা অর্থনীতি, সারা দেশে যে লুটপাট চলতেছে,
এবং নিয়ে নিশ্চয়ই বিএনপির কোনো আপত্তি নাই, সেটা মুজাহিদুল ইসলাম সেলিমের কাছ থেকে লুটের অর্থনীতির বিষয়ে আরো শুনবো। কিন্তু অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, আপনার কাছে যেতে চাই যে মনে হচ্ছে কিনা যে বিএনপি অনেক বিশ্লেষকই যে মনে করছিলেন, এমনকি প্রফেসর এমাজউদ্দিন আহমেদ, ডক্টর জাফরুল্লাহ, তারা পর্যন্ত বলছিলেন যে এই যে তত্ত্বাবধায়ক সরকার থেকে নির্দলীয় নিরপেক্ষ সরকারের কথা বলা, মানে এই যে নামের বদল, এতে হয়তো সংবিধানের মধ্যে একটা সমাধান খোঁজবার চেষ্টা করছেন, যেটা খালেদা জিয়ার রূপরেখার প্রতি আগ্রহী হবারও একটা কারণ ছিল। সেই রূপরেখা অবশ্য এখনো আসলো না নির্বাচনকালীন সহায়ক সরকারের, কিন্তু বিএনপি তো একই জায়গায় আছে। তার মানে অবস্থান বদলের কথাটা তো আপনাদেরও ভাবতে হবে প্রশ্নমুক্ত নির্বাচন করতে। দেখুন, প্রশ্নবদ্ধ আর প্রশ্নবিদ্ধ যেভাবেই বলেই, প্রশ্নমুক্ত বলি, যাই বলি, বাস্তবতা যেটা হলো, সর্বপ্রথম যেটা মানতে হবে, আমরা যদি গণতন্ত্র মানি, আইনের শাসন মানি, তাহলে পরে সংবিধানকে সর্বোচ্চ মর্যাদা দিতে হবে। এখন একটু পেছনে যেতে অনেক কথা বলেছেন আমাদের অত্যন্ত শহীদ মানুষ সেলিম সাহেব, সেটা হচ্ছে যে সংবিধান সর্বশেষ যে সংশোধনী আসে, যেখানে তত্ত্বাবধায়ক পরিবর্তন করে আজকে সংসদীয় গণতে ফিরে আসলাম আমরা, সেখানে কিন্তু যখন এটা আসে সংবিধানে, তখন কিন্তু বিএনপি জোট পার্লামেন্টে ছিলেন। আমার যতদূর মনে পড়ে, আমার মনে হয় নিতেবাবু আর ভালো মনে রাখতে পারবেন, সেটা হচ্ছে যে একাধিকবার বলা হয়েছে যে আসুন আমরা আলোচনা করি, সংসদে আলোচনা করতে পারি, ইভেন বাইরেও করতে পারি। আমার মনে হয় প্রায়ত আমাদের নেতা সেনগুপ্ত বলেছিলেন যে যদি মনে করেন যে সংসদে আপনাদের কোনো কারণে অবজারভেশন মানে অসুবিধা আছে, তাহলে পরে আমরা যে কোনো জায়গায় বলেন পড়তে হয়। সেটা হয়নি। তো এখন সলিউশনটা কি? সমাধান একটাই, তাহলে সংসদে যেটা বিল এসছে বিল পাস হবে। এটা হলো সংসদীয় গণতন্ত্রের নিয়ম। এখন আমি যদি মনে করি যে আমি যা বলি বা ভাবি সেটাই প্রতিফলন হতে হবে, সেটা কিন্তু গণতন্ত্রের কথা নয়। আরেকটি জিনিস মনে রাখতে হবে, আপনার রিকল মাই মেমরি, আপনাদের স্মরণ শক্তির প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, যে সেই সময় কিন্তু জিল্লুর রহমান সাহেব প্রায়ত ওনার সময় যেটা হয়েছিল, এবারে বর্তমান মহামান্য রাষ্ট্রপতি কিন্তু ডেকেছিলেন বিভিন্ন দলের নেতাদের, সেখানে কিন্তু অনেক আলোচনা হয়েছে। সর্বশেষ যেটা আমাদের বর্তমান প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ প্রধান, তৎকালীন প্রধানমন্ত্রী বলেছিলেন যে আপনারা একদিন বেগম খালেদা জিয়াকে আমন্ত্রণ করেছেন, আসেননি। তবে সর্বশেষ যেটি বলেছেন প্রধানমন্ত্রী যখন খালেদা জিয়াকে আলোচনার জন্য যাননি। তো সর্বশেষ যেটা ব্যবস্থা ছিল সেটা হলো এই সংবিধান যেহেতু সমুন্নত রাখতে হবে, এবং ভারতের দিকে দেখা যে সমস্ত দেশে সংবিধান আছে, পার্লামেন্টারি সিস্টেম সংসদীয় গণতন্ত্র আছে, সেখানে কিন্তু বাই এন্ড লার্জ মোটামুটি একই রকম আছে। এখানে যে অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা আমাদের সংবিধানে আছে, সেই সংবিধানে যে কোনো যে মন্ত্রণালয় থাকবে, সেখানে দুইটি কথা উনি বলেছিলেন, যে প্রধানমন্ত্রী একটি দাপ্তরিক কাজ করবেন, যেটা সেলিম সাহেব একটু আগে বলেছেন, আর বিশেষ বিশেষ মন্ত্রণালয় তাদের ইচ্ছা মতন যে কোনো মন্ত্রণালয় তারা নিতে পারবেন, কিন্তু তারা সাড়া দেননি। আমি একটা বিরতি দিয়ে আপনাকে এসে জিজ্ঞেস করবো যে আপনার নিশ্চয়ই আবার মানে আপনারা যদি স্মরণ করেন যে 1996 যখন কমনওয়েলথ থেকে নিনিয়ান সাহেব এসেছিলেন, তখন আবার কিন্তু বিএনপি প্রধানও এরকম একটা প্রস্তাব দিয়েছিলেন যে পাঁচজন দুই দল থেকে নিয়ে আসুন আমরা গঠন করি। তখন কিন্তু আবার আপনারা মানেন নাই, তত্ত্বাবধায়ক সরকারের দাবি থেকে সরে এসে আপনারাও আমি সেটা কি ডিফারেন্ট ছিল, আর খালেদা জিয়া যখন মানলেন না তখন কি বদলে গেল জানতে চাইবো একটা বিরতির পর। দর্শক থাকুন রাজকাহনে। রাজকাহনে অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, আপনি সেই প্রস্তাবের কথা বলছিলেন 2014 সালে শেখ হাসিনা খালেদা জিয়াকে বলেছিলেন যে আসুন একসাথে একটা নির্বাচনকালীন সরকার গঠন করি, যেই মন্ত্রণালয় ইচ্ছা নেন। এবং আসলে গত 2-3 বছরে ক্রমাগতভাবে আমি শুরুই করেছিলাম সেটা দিয়ে যে সবাই বলছেন যে খালেদা জিয়া সেই প্রস্তাব গ্রহণ না করা ভুল হয়েছে, কিন্তু 1996 সালে তো বেগম খালেদা জিয়া এই প্রস্তাবই দিয়েছিলেন যে পাঁচজন সংসদ সদস্য নিয়ে দুদল থেকে আসুন আমরা সরকার গঠন করি এবং নির্বাচনে যাই। তখন তো আওয়ামী লীগ তত্ত্বাবধায়কের দাবি থেকে সরে আসে নাই। তত্ত্বাবধায়ক দাবিটার পেছনেরটা ইতিহাস আছে, ইতিহাস মানে প্রেক্ষাপট আছে। সেটা হলো আপনার মনে আছে বিচারপতি আব্দুর রউফ, আমাদের নিতেবাবুর দেশের মাগুরা, সেইখানে একটা নির্বাচন হয়েছিল, সকাল 10টা-11টার মধ্যে নির্বাচন শেষ। এই যদি নির্বাচনের চরিত্র হয় তাহলে পরে নির্বাচন তখন একটা সীমিত সময়ের জন্য,
এটা কোনো সময় আমাদের প্রস্তাবনার মধ্যে ছিল না যে চিরস্থায়ী বন্দোবস্ত তত্ত্বাবধায়ক সরকার বা যেটা তত্ত্বাবধায়ক সরকার ক্যাটাগরি গভর্নমেন্ট হবে। দিস ইজ দ্য পয়েন্ট। সেই জন্য যখন আমরা দেখলাম তত্ত্বাবধায়ক সরকারের 3টা নির্বাচন আমরা দেখেছি, দেখার পরে দেখা গেলো যে এক্সপেরিমেন্টালি ইট ইজ নট, আমরা যে এক্সপেকটেশন যে আশা পূরণ হয়নি, এখানেও কিন্তু গলত থেকে যাচ্ছে। মানে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেও মাঝে মাঝে বিএনপি জিতছে। না না, আমি কোনো এখনো এবারও তো কি হলো, এই সরকার আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, সিটি কর্পোরেশন কুমিল্লার দিকে তাকান না, সেখানে কি হয়েছে? কিন্তু আমি যদি কুমিল্লার প্রসঙ্গে আসি, কুমিল্লার নির্বাচনটির পরে আসলে বেগম খালেদা জিয়া স্পষ্টত বলা শুরু করলেন যে লেভেল প্লেইং ফিল্ড নাই, নির্বাচনে যে কি হবে। কারণ আপনার নিশ্চয়ই মনে আছে যে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির যিনি প্রার্থী, তিনি আসলে সকালবেলায় বেরিয়ে বলা শুরু করলেন যে বিভিন্ন কেন্দ্র থেকে তাদের লোক বের করে দেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় তাদের ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে, এবং দুপুরে এবং বিকালে কেন্দ্রীয় কার্যালয় থেকে বিএনপি যে সংবাদ সম্মেলন করলো, সেখানেও কিন্তু সে কথাই তারা বললো যে প্রশাসন আসলে প্রশাসন যন্ত্র নিরপেক্ষ নয়, তারা আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে কাজ করছে। লেভেল প্লেইং ফিল্ড না থাকলে ওনারা নির্বাচনে যাবেন কেন? দেখুন, কুমিল্লা নির্বাচনের দাঁড়িয়ে প্রমাণিত হয়েছে, নতুন যে নির্বাচন কমিশন হয়েছেন তারা ঠুটের জগন্নাথ না। তারা বলেছিলেন যে আমরা প্রমাণ করব যে আমরা একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন দিতে পারি। কুমিল্লাতে আপনি যেটা বলছেন কারেক্টলি বলেছে, আই বট অন টু ইউ, সেটা হচ্ছে যে বা একাধিকবার বলছে যে আগাম বলা আর কি, যে এটা হবে না, যেন প্রিমেচিউর প্রি থিঙ্কিং থেকে ওরা পূর্ব নির্ধারিত কথা বলা হচ্ছে। কিন্তু যখন দেখা গেল নির্বাচনে যেতে গেলেন, তখন কিন্তু সেই কথা 10,000 কম না, 10,000 উপরে, 11,000। এখন বলা হচ্ছে যে হ্যাঁ 10,000, ওই আগের বার তো আরো বেশি হয়েছে। হ্যাঁ, মানে তারা মনে করছেন যে আরো বেশি ভোট আরো তারা বেশি জিততে ক্যাপ পারতেন। অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী, কুমিল্লা নির্বাচনের পর খালেদা জিয়া এই কথা বলছেন, কিন্তু সেই নির্বাচনে তো জিতলেন আপনারা। দেখুন, মানে কুমিল্লা নির্বাচনে আমি সেখানে গিয়েছিলাম, সেই নির্বাচনের দিনকার যে অভিজ্ঞতা, নির্বাচনের দিনে আমি আগে গিয়েছিলাম, নির্বাচনের দিনে বেলা 1টা পর্যন্ত, অর্থাৎ লাঞ্চ ব্রেকের তো ব্রেক অল্প সময় থাকে, 1টা পর্যন্ত মোটামুটি ভোট মানে হয়েছে। কিন্তু সকাল থেকে কিছু কিছু কেন্দ্রে আমাদেরকে এজেন্ট ঢুকতে দেওয়া হয়নি, এজেন্ট বের করে দেওয়া হয়েছে, সেখানে বুথ দখল করার চেষ্টা করা হয়েছে, এরকম কিছু কিছু কেন্দ্র হলো, কিন্তু ব্যাপকভাবে হয়নি। 1টার পরে এরা গিয়ে 2টার দিকে রীতিমতো মানে বুথ দখল করে ভোট কাটা আরম্ভ করলো, এবং প্রশাসনের সহযোগিতায় অনেক জায়গায় ছবি এলো। এরপরও যে আমরা 10,000 11,000 ভোট পেলাম, তার কারণ হলো যে আমাদের ভোটাররা, আমরা আগের থেকেই অর্গানাইজ ছিলাম, আমাদের ভোটাররা 1টার মধ্যেই মোটামুটি মানে পৌঁছে গেছে। প্রথম আলোর সোহরাব হাসান তো লিখছেন যে ভোট বিপ্লব ঘটিয়েছেন, নৌকা মার্কার ব্যাচ পরে ভিতরে গিয়ে ধানের শীষে ভোট দিয়েছেন ভোটাররা। এটাও ঘটছে, মানে হচ্ছে জনগণ তো মুক্তি চায়, জনগণ এই দুঃশাসন থেকে, এই নিপীড়ন থেকে, এই অত্যাচার থেকে, নিপীড়িত মানুষ, অত্যাচারিত মানুষ, শোষিত মানুষ, মেহনতি মানুষ, এরা কিন্তু মুক্তি চায়। তাহলে আপনি মনে করেন না যে আপনারা কোনো ফর্মুলা নিয়ে হাজির হতে পারছেন না? 2014 নির্বাচনটা হয়ে গেল, তারপরে আগামী নির্বাচনের আগেও আপনারা কোনো ফর্মুলা দিচ্ছেন না, আবার জনগণকে মুক্তিরও, আপনার ভাষায় মুক্তিরও সুযোগ দিচ্ছেন না। ক্লিয়ার ব্যাপারটা বলি, এই যে আপনি বললেন যে তাহলে মনে হচ্ছে যে বিএনপি মনে হয় এবারও আবার 14-এর মতো নির্বাচনে না যাওয়ার সম্ভাবনা, এই যে এটা বলছেন আশঙ্কা, এই আশঙ্কা আপনি বিএনপিকে বলতে পারেন, আপনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টিকে বলতে পারেন, আরও অনেক দলকে বলতে পারেন, এবং মানে চূড়ান্ত অর্থে এদেশের 80% 90% মানুষকেও বলতে পারেন যে তারা কি তাহলে নির্বাচন আবার বয়কট করবে কিনা। যেমন গত নির্বাচনে এদেশের 80-90 কেন তারও বেশি লোক বয়কট করেছিল। নির্বাচন বয়কটের প্রশ্ন না, নির্বাচন তো বিএনপি যাবেই, কারণ বিএনপি তো একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল, সংসদীয় রাজনীতিতে বিশ্বাস করে। বিএনপি তো আর বিপ্লব করবে না, এটা সেলিম ভাই করলে করতে পারেন, কিন্তু বিএনপি তো আর বিপ্লবের জন্য প্রস্তুত না, গেলে তো ভালোই হতো, কিন্তু বিএনপি তা করবে না। আমরা নির্বাচনে যাব। এখন কথা হলো যে সেই নির্বাচনে যাওয়ার আগে এই মাটি আমার, আমি এখানে রাজনীতি করি, এখানে জনগণের পক্ষে কথা বলি, অতএব একটা দেশে একই ধরনের মানে চলতে থাকবে, আমরা কথা বলতে পারবো না। আমরা কথা বলবো, আমরা আদায় করব, এবং সেই কারণেই বলছি যে বিএনপিকে বাদ দিয়ে বা ওই যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টিকে বাদ দিয়ে বা দেশের জনগণকে বাদ দিয়ে এবার অত সহজে নির্বাচন করা সম্ভব হবে না। এটা বক্তব্য এখানে, কারণ গতবারকের যে কলঙ্কের তিলক কপালে মানে এঁকে দেওয়া হয়েছে, এটা যতক্ষণ পর্যন্ত জাতির কপাল থেকে মুছে না যাবে ততক্ষণ পর্যন্ত এ জাতির কোনো অগ্রগতি উন্নতি হবে না, এলো মূল কথা।
কিভাবে সেটা আপনারা আদায় করবেন? মানে এটা হতে দেওয়া হবে না তো বলছেন আমাদের নেত্রী আপনারা? যেটা বলছে লেভেল প্লেইং ফিল্ড। জি। আমরা কুমিল্লা নির্বাচনে দেখেছি যে রাষ্ট্রযন্ত্র প্রশাসন কিভাবে নগ্ন প্রকাশ্যভাবে তখন সেই কিভাবে এটা বলছেন এবার? কারণ এবার তো নির্বাচন কমিশনের আপনাদের মনিরুল হক সাক্ষ্য বললেন, নির্বাচন প্রধান নির্বাচন কমিশন সাথে সাথে ওসি বদল করলেন, যেটা নিয়ে মন্ত্রী লোটাস কামাল পর্যন্ত বিরক্ত যে তার এলাকা থেকে ওসি বদল হচ্ছে। সেই ওসিকে বদল করা হয়েছে, কিন্তু সেখান থেকে তার স্টেশন লিভ করা হয়নি। মন্ত্রী বলছে যে কয়দিন পরেই আবার তোমাকে এখানে ওসি মানে রেজিস্ট্রেট করা হবে, এবং সে থানায় বসে, এবং তারা দেখছে যে কয়দিন পরে তো উনি আবার ওসি থাকবেন, অতএব ওনার কথার বাইরে যাবে কে? এই ঘটনাগুলো আমরা কিন্তু প্রত্যক্ষ করেছি, আমাদের কিন্তু প্রত্যেকটা নখদর্পণে আছে। একথা ভুলে যাবেন না, বা আওয়ামী লীগ যেন মনে না করে যে আমরা একই কায়দায়, সেই পুরনো কায়দায় আবার সুপরি পারবো, তা হবে না কিন্তু। হ্যাঁ, বিল শেষবো আমি আর কই খাবা তুমি, দেশ আমাদের ফসল বিল ফলাবো আমরা। শেষতেই না গেলে কই তো কেউ না কেউ খাবে। মুজাহিদুল ইসলাম সেলিম, নির্বাচনকালীন সরকারের বিষয়টি তো এখন আসলে এই মানে আমরা হাসি ঠাট্টা করতেই পারি যে তার মানে কি বর্জন করবে, কিন্তু আসলে তো আরেকটি নির্বাচন একই রকম 2014 এর মতো হতে দেওয়া বা হতে পারাটা ভালো হবে না। প্রধানমন্ত্রী নিজেও বলছেন যে তিনি প্রশ্নমুক্ত নির্বাচন চান। দেখুন, আমরা যে বিষয়ে না, আপনাদেরও তো রাজনৈতিক দল হিসেবে একটা দায়িত্ব আছে। আমরা যে বিষয়ে আগ্রহ এবং মনোযোগের প্রয়োজনীয়তা অনুভব করি, সেটা আসলে ব্যাপারটা কি? ব্যাপারটা হলো গণতন্ত্র, এবং গণতন্ত্রের অন্য আর 10টা উপাদানের ভেতরে অন্যতম প্রধান উপাদান অবাধ নিরপেক্ষ নির্বাচন। যেন নির্বাচন তো আমরা চাই না, আমরা অবাধ নিরপেক্ষ নির্বাচন চাই। কেন চাই? যে জনমতের প্রতিফলন যাতে ঘটে, এবং সেই ভিত্তিতে যাতে রাষ্ট্রের নীতি পরিচালিত হয়, এবং সেই নীতি কার্যকর করার জন্য একটা সময়ের জন্য সরকার গঠিত হয়, অংশগ্রহণ। এই হলো ব্যাপার। এখন আমাদের সংবিধানে স্পষ্ট করে বলা আছে যে দেশের মালিক হলো জনগণ। এখন 16 কোটি মানুষকে একটা স্টেডিয়ামে একত্রিত হয়ে তো ডেকে এনে তাদের মতামত শুনতে পারবো না। ওর জন্য এইটাকে একই সঙ্গে বলা হচ্ছে যে প্রতিনিধিত্বশীল গণতন্ত্র। এই প্রতিনিধিত্বশীল সঠিক হচ্ছে কি বেঠিক হচ্ছে, এইটার উপরে কিন্তু পরবর্তী গণতন্ত্রের ক্রিয়া প্রতিক্রিয়া এবং ফলাফল সম্পূর্ণভাবে নির্ভর করে। এইখানে একটা শব্দ হরহামেশাই ব্যবহার করা হয় যে লেভেল প্লেইং ফিল্ড, সকলের জন্য সমান সুযোগ। এখন এইটাকে কেউ কেউ ইন্টারপ্রেট করে যে দুই পক্ষের ভেতরে মন্ত্রণালয় যদি সমানভাবে ভাগ করে দেওয়া হয় তাহলে পরেই বোধহয় লেভেল প্লেইং ফিল্ড হবে। আমি মনে করি যে এটা এই ধারণার সঙ্গে মূল মর্মবস্তুর সঙ্গে এক জিনিস নয়। লেভেল প্লেইং ফিল্ড কার জন্য? প্রত্যেকটা নাগরিকের জন্য। এখন আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই যে একজন এমপি ইলেকশন করতে হলে পরে নমিনেশন দিতে হয় 50,000 টাকা, নমিনেশন ফি। আমার একজন গার্মেন্ট শ্রমিক, আমার একজন বস্তিবাসী, আমার একজন সুইপার, আমার একজন ক্ষেত মজুর, জীবনে একসঙ্গে 50,000 টাকা তো সে চোখেও করে দিন দেখেন। তাহলে দেশের শতকরা 95% মানুষকে আমি কিন্তু নির্বাচনে প্রতিদ্বন্দ্বী হওয়ার সুযোগ থেকে বঞ্চিত করে দিলাম। তাহলে লেভেল প্লেইং ফিল্ডটা কিভাবে হবে? লেভেল প্লেইং ফিল্ড কি শুধু দুইটা বড় দলের ভেতরে কিংবা শুধু রাজনৈতিক দলের ভেতরে হলে হবে? সমস্ত মানুষের ভেতরে হতে হবে। আপনাদের প্রস্তাবেও যেমন আপনারা বলেন যে এমনকি নির্বাচনী ব্যয় নির্বাচন কমিশনের মাধ্যমে দেওয়া যেতে পারে, সকলে এক পোডিয়াম থেকে বক্তব্য দিতে পারেন। আওয়ামী লীগ কিন্তু এই কথাগুলো পর্যন্ত রাষ্ট্রপতিকে তার প্রস্তাবে লিখে রেখে এসেছে। রাষ্ট্রপতির কাছে আমরা বলেছি, এইসব কথা বলেছি, এগুলো কার্যকর করার জন্য পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন রাষ্ট্রপতির কাছে। কিন্তু আমরা একটা কথা, আরেকটা মৌলিক কথা বলেছিলাম যে আমাদের নির্বাচনকে নিয়ে এই ধরনের তামাশা কেন শুরু হয়েছে। কিন্তু নির্বাচন বর্জন করা মানে এগুলো এই পরিস্থিতি ঠিক হচ্ছে না। কাজে আমি অভিমান করে বা ক্ষুব্ধ হয়ে নির্বাচন বর্জন করে তো জনগণকে বঞ্চিত করছি। না, এটা হবেই। আপনাদের দায়িত্ব কোথায় রাজনৈতিক দল হিসেবে? আমরা রাষ্ট্রপতিকে বলেছিলাম যে আপনি সকলের সঙ্গে আলোচনা করছেন, ধন্যবাদ আপনাকে, কিন্তু একটা কাজ আপনি করেন, প্রত্যেকের কাছে এনে পাবলিকলি টেলিভিশনে মুখে দাঁড়িয়ে বলেন, প্রত্যেকটা দল প্রতিশ্রুতি দেখ যে আমরা জেতার জন্য চেষ্টা করব, কিন্তু সমস্ত কর্মীদেরকে পরাজয়ের জন্য রেডি হওয়ার জন্য একই সঙ্গে বলবো। যতদিন এই মানসিকতা না আসবে, প্রত্যেকটা দল কেবলমাত্র জয়লাভ গ্যারান্টি না হলে নির্বাচন করবে না বা অংশগ্রহণ করবে না। এই মনোভাব যতদিন থাকবে ততদিন আপনি কিন্তু গণতন্ত্র কোনোদিন কার্যকর করতে পারবেন না। কিন্তু যারা এই মনোভাব বহন করে তাদের ভেতরে কিন্তু নিজের অজান্তে হোক সচেতনভাবে হোক জনগণকে রায় দেওয়ার অধিকার থেকে বঞ্চিত করছে।
জি, এবং রায় এইখানে আরেকটা জাস্ট 1 মিনিটে আমি বলে ফেলবো, দেখুন কোন জায়গায় চলে গেছে আমাদের আমি আসবো আপনার কাছে, আমাকে একটা বিরতিতে যেতেই আচ্ছা, হচ্ছে। আমি এই কথাটা বিরতির পরে বিরতির বলবো। পর আমি আসবো। বিরতির পর প্রথম ইউসুফ হোসেন হুমায়ুন আপনার কাছে ফিরছি। দর্শক থাকুন রাজকাহনে। ফিরে এলাম রাজকাহনে। অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, এই যে সমস্যাগুলো, কিন্তু আপনারা যদি আলোচনা শুরু না করেন, মানে না শুনতে চান যে কে কি বলতে চাইছেন, তাহলে তো এবারও আপনারা আসলে শেষ পর্যন্ত একটা অংশগ্রহণমূলক নির্বাচন করতে পারবেন না, নাকি তাতেই আপনাদের সুবিধা? শুনতেন, আমি কখনো এটা বলি নাই যে গ্রহণযোগ্য নির্বাচন হবে না, সবাইকে নিয়ে হবে না। এখন আমি যদি অনড় থাকি, আমি একটু ছোট, আপনারাও তো অনড়। আমরা অনড় এই ব্যাপারে যে আমরা সংবিধানের বাইরে যাব না, পরিষ্কার কথা, যে উই ক্যানট। আমরা যদি গণতন্ত্রে বিশ্বাস করি, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি, জনগণের মতামতের বিশ্বাস করি, তাহলে আপনারা সংবিধানের বাইরে যেতে পারবো না। হ্যাঁ, কখন যাব, যদি সংবিধান পরিবর্তন করেন, সংশোধন করেন, সেটা অন্য কথা। এখানে কথাটা হচ্ছে যে আমি একটু পেছনে যেতে হয়, তাই কেন এই অবস্থাটা আছে, সেটা হচ্ছে যে আমার মনে আছে 2014 সালে যে নির্বাচন হলো লাস্ট, যেটা সম্বন্ধে অনেক কথা হয়েছে, সেই নির্বাচন হওয়ার আগে আমাদের তৎকালীন বিরোধী দলের নেত্রী রাজশাহী এক জনসভায় বলেছিলেন যে নির্বাচন আমরা যেভাবে চাই তত্ত্বাবধায়ক সরকার, তা হতে দেওয়া হবে না। এর কিছুদিন পরে, যেটা অনেকবার বলেছি আমি বিভিন্ন অনুষ্ঠানে, সেটা হচ্ছে যে ইফ আই এম নট রং, আর পত্রিকা যদি মিথ্যা বলে থাকে সেটা জানি না, দুবাই টাইমস বলে পত্রিকা আছে, সেখানে একটি পত্রিকা নিউজ এসেছিল যে ভারতের খুব পরিচিত লোক দাউদ ইব্রাহিম, যাকে মাফিয়া ডন বলা হয়, তার সাথে দুবাই থাকেন আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বিএনপির তারেক রহমানের সাথে একান্ত আলোচনা হয়েছে। সেখানে একটি, এটা পত্রিকায় সেটা আসেনি, সেখানে একটা সমঝোতা হয়েছিল। সেটা হলো এই যে নির্বাচন তখনই হবে যখন যে জোট বেগম খালেদা যে নেতৃত্ব দেন তার অধীনে ক্ষমতায় যাবে, তার আগে হতে দেওয়া হবে না। এবং সেই জন্য যেটা আপনি দেখেন, অনমনীয় ভাব, যেটা রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি প্রায়ত চেষ্টা করলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করলেন, বিভিন্ন তরফ থেকে চেষ্টা করলেন, সুশীল সমাজ তারাও অনেকে কথা বলেছেন, কিন্তু যখন আমি ডিসাইড করে যে করবো না, সেখানে তো আপনি করতে পারবেন, যতই আপনি কনসেশন দেন। তখন তো মানে বাংলাদেশ তো প্রতি 5 বছর পর পর ক্ষমতার বদল হওয়ার কথা, মানে 2008-এ তো মানে 2014-তে তো ওনাদেরই আসবার কথা ছিল, এবং তারপরে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন পত্রিকার জরিপ তো তাই বলছিল। কার্ড সৃষ্টি আমরা বলতে চাচ্ছি না, কে মানে কি হয়েছে, আমরা সবাই ইতিহাসের পার্ট। তো যাই হোক, সেটা যেটা বলছি, আপনি 2008-এর কথা বলছেন। হ্যাঁ, এটা তাদের কথা, তো এটা বাস্তব পার্ট অফ দ্য হিস্ট্রি। এখন যেটা সর্বশেষ যে কথাটা বলতে চাচ্ছি, সেলিম সাহেব বলেছেন যে কথা, সেটা হচ্ছে যে রোল অফ ফরেন কান্ট্রিজ, আমেরিকা বলেন, ইন্ডিয়া বলেন বা কানাডা বলেন, এটা কথাটা এসছে। কিন্তু আসলে এখানে বিষয়টা হলো, তৃতীয় বিশ্বের যারা দেশ, আমরা কিন্তু যতই বড় কথা বলি নাকি, কিন্তু আমরা কিন্তু প্রভাবমুক্ত নই। আপনি লক্ষ্য করে দেখবেন 2014 নির্বাচনে, এই জন্য কথাটা বলতে এসছি, 2014 নির্বাচনের সময় কারা প্রভাবিত করেছে? ইউরোপিয়ান ইউনিয়ন, আমেরিকা, ইভেন চায়না। 2014 নির্বাচন, লাস্ট 14-তে তারা বলেছে না, ইলেকশন একটু আলাপ সালাপ করে, তারা তো এসেছিল এখানে আলাপ করে, নেগোসিয়েট করে করেন। কিন্তু 2-3টে দেশ ছাড়া তারা বলছে গণতন্ত্রের বাইরে যাওয়া যায়। আমরা কথা বলছি, শেষ পর্যন্ত নির্বাচন হয়েছে। যদি না হতো নির্বাচন 2014, যেটা দাউদ ইব্রাহিম বলেছিল, সেটাই কিন্তু হতো। এইটা আমরা কোন অবস্থাতে গ্রহণ করতে পারি না। উই আর অন দি রোড অফ ডেমোক্রেসি, উই শ্যাল গো ফরওয়ার্ড। অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী, না, মানে বর্তমানে যখন কিছুই বলার থাকে না, তখন শুধু অতীত নিয়ে ঘাটাঘাটি করা, এই হচ্ছে এক ধরনের বুদ্ধিজীবী সুলভ মানে আচরণ। তো এখন আমি যদি অতীত না, বর্তমান চলমান ঘটমান বর্তমান নিয়েই আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। তারপরেও যদি আমি অতীত, উনি যেটা বললেন, আমরা টানি, এতই যদি গণতন্ত্র প্রিয় হন, তাহলে 15ই ফেব্রুয়ারি নির্বাচন 1996-এ উনি গেলেন না কেন? তখনও তো সাংবিধানিক বাধ্যবাধকতা ছিল। এতই যদি গণতন্ত্র প্রেমিক হন, তাহলে 2007-এর নির্বাচনে তখন আপনি মানে নমিনেশন পেপার ফাইল করে দিয়ে তারপর আবার তুলে নিয়ে আসেন কেন? এতই যদি গণতন্ত্র প্রিয় হন, তাহলে পরে ওই যে মানে সেই প্রজেক্ট নির্বাচনে 2008-এ
আপনি কেন অংশগ্রহণ করলেন? কারণ 111 তো ছিল বিদেশিদের প্রজেক্ট, যারা আজকে বাংলাদেশের সবকিছু ওই যে প্রাইম মিনিস্টারের কথা অনুযায়ী সেলিম ভাই বলবেন আমি সবই দেখি এখন বিদেশিদের project। এখন সবই বিদেশি প্রজেক্ট। তো 111 সেই প্রজেক্টের অধীন ছিল মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার, এবং সেই প্রজেক্টের অধীন ছিল 2008-এর নির্বাচন। সেই 2008-এর নির্বাচনে বাংলাদেশের ঘটনা কি এমন যে বিএনপি মাত্র 30টা সিট পাবে আর সব সিট আওয়ামী লীগ পেয়ে যাবে? আমার নিজের সিটে আমি খুলনা বিভাগের ভিতরে সবচেয়ে বেশি ভোট পেয়েছি, মাত্র 2200 ভোটে আমি হেরেছি। সেখানে 98% ভোট কাস্ট দেখানো হয়েছিল। নর্মাল নির্বাচন হলে সেখানে আমি মিনিমাম 1 লক্ষ ভোটের ব্যবধানে আমি পাশ করতাম। তাহলে আজকের এই প্রজেক্ট নির্বাচনের মাঝ দিয়ে শেখ হাসিনার সরকার 15th অ্যামেন্ডমেন্ট করে, এটা প্রজেক্ট সরকার ছিল 2008-এ, 15th অ্যামেন্ডমেন্ট করে এই যে পার্লামেন্ট ইলেকশন উইল বি হেল্ড 90 days বিফোর ডিসলিউশন অফ পার্লামেন্ট, এই যে আইনটা করে নিয়ে তারপর আমরা এই ক্ষমতায় থাকবো, আমি এমপি থাকবো, আরেকজন এমপি না, এটা দ্যাট ওয়াজ নট লেভেল প্লেইং ফিল্ড। আরেকটা জিনিস আছে ম্যাডাম, আমি 1 মিনিট আমি শেষ করি। সেই জিনিসটা হচ্ছে এই যে এটা সেলিম ভাই বলছেন যে এটা হচ্ছে মানে পিপলস রিপাবলিক, জনগণের রিপাবলিক, এবং জনগণের সমস্ত ক্ষমতা দেশের, অল পাওয়ার্স অফ দ্য স্টেট ভেস্টেড টু দ্য পিপল ইনক্লুডিং সোভরেন পাওয়ার অফ দ্য স্টেট। সার্বভৌম ক্ষমতা জনগণের কাছে ন্যস্ত, এবং জনগণ ভোটের মাধ্যমে নির্ধারণ করবে কি হবে আমার প্রতিনিধি, এবং জনগণ তার সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করবে একমাত্র ভোটের মাধ্যমে। যে নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি, জনগণের ভোট ছাড়া একটা মানে ইয়ে করেছে, সেই জন্য আমি বলছিলাম যে মুস্তাক আহমেদ তো সরকার ছিল, আর অনেকরা আপনারা যারা তারাও সরকার ছিল। অতএব এই সরকার মানে, এবং আবার বারবার যে আমাকে শেষও করতে হবে। মুজাহিদুল ইসলাম সেলিম, দুটো প্রশ্ন আপনার কাছে, যে একরকম প্রধানমন্ত্রী থেকে ধরুন অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী, সবার কথাই মনে হচ্ছে যে বাংলাদেশের সব নির্বাচন যে একরকম মানে বিদেশিরা খুব বড় ভূমিকা রেখেছেন এই ব্যাপারে বাংলাদেশের রাজনীতিকরা হঠাৎ খুব মানে ক্যান্ডিড, মানে আমি কি বলবো, যে মানে খুব প্রকাশ্যে উচ্চকিত হয়ে উঠেছেন, মানে সরাসরি বলছেন। মানে আগে আমরা হুশহাস শুনতাম, এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে যে ধরুন 4 জন ভোট দেন বিএনপিকে, 4 জন ভোট দেন আওয়ামী লীগকে, যে 2 জন আপনাকে দেন, বর্জন করে তো আপনি তাকেও বঞ্চিত করছেন, তাহলে গণতন্ত্রকে তো আপনিও ক্ষতিগ্রস্ত করছেন। না, গণতন্ত্র তো খালি ভোট অনুষ্ঠানের আনুষ্ঠানিকতার ভিতর দিয়েই গণতন্ত্র আছে কি নেই সেটা তো নির্ধারিত হয় না। আমাদের জনগণের তো ওইটুকুই গণতন্ত্র এক্সারসাইজের সুযোগ। কুমিল্লা নির্বাচনে বিএনপি বিরোধী দল তার প্রার্থী জয়লাভ করেছে, এই কারণ দেখিয়েই আপনি যদি বলেন যে নির্বাচন অবাধ নিরপেক্ষ হয়েছে, আমি সেটা মেনে নিতে রাজি না। অবাধ নিরপেক্ষ নির্বাচন হয়েছে কি হয় নাই সেটা নির্ধারণ করতে হবে যে প্রত্যেকটা ভোটার ক্যান্ডিডেট হওয়ার এবং ভোট দেওয়ার স্বাধীনভাবে উইদাউট কোনো ভয় ভীতি লোভ লালসার ঊর্ধ্বে উঠে তার বিবেক মতো ভোট দিতে সক্ষম হচ্ছে কিনা এইগুলোর উপর। এবং সেটা করতে হলে আমি আবার বলছি যে কনসেপ্ট নিয়ে এখন আলোচনা হচ্ছে যে কোন সরকারের অধীনে নির্বাচন হবে, এই কনসেপ্ট থেকে বেরিয়ে আসতে হবে। যে কেউ সরকারের প্রধান হতে পারে, কিন্তু সেটা ইট ডাজন্ট ম্যাটার, কারণ ইলেকশন তো সরকারের অধীনে হবে না, ইলেকশন তো হবে ইলেকশন কমিশন। আলোচনার উদ্যোগ আপনারা নিচ্ছেন না কেন? কারণ আপনারা অনেকদিন ধরে যা বলছিলেন, আর আওয়ামী লীগ রাষ্ট্রপতিকে যে প্রস্তাব দিয়ে এলো, আমি তো খুব মিল পাই। না, এটার ভিতরে মিলের জায়গাটা হলো মুখের কথায় অনেক মিলই খুঁজে পাবেন, যেমন মুক্তিযুদ্ধের চেতনার কথা তো আওয়ামী লীগ বলে। তারা নির্বাচন কমিশনের হাতে বেশিরভাগ ক্ষমতা অর্পণের কথা বলছে, তারা নির্বাচন কমিশনের মাধ্যমে প্রার্থীদের ব্যয় নির্ধারণের কথা বলছে। জায়গাটা প্রবলেম হলো যে আমরা এটাকে একটা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করে রেগুলার সরকার আর নির্বাচনকালীন সরকার, এটা সম্পূর্ণ পৃথক সরকার। হয়তো প্রধানমন্ত্রী একই ব্যক্তি থাকতে পারে, কিন্তু প্রধানমন্ত্রী অফ এ রেগুলার গভর্নমেন্ট ইজ নট দ্য প্রধানমন্ত্রী। নির্বাচন এগিয়ে আসছে, আপনারা কি মনে করেন সরকারের সঙ্গে আলোচনা করবার উদ্যোগ আপনাদের দিক থেকে নেওয়া হতে পারে? আমরা যে কোনো সময় আলোচনা করার জন্য প্রস্তুত আছি। সরকারের খুবই ব্যস্ত, উনি তো খুবই ব্যস্ত, প্রধানমন্ত্রী তো খুবই ব্যস্ত নানা কাজের ভেতরে, আমাদের সঙ্গে আলোচনা করার সময় হয়তো উনি পান না। এবং একটা কথা বলে ফ্ল্যাট বলে রাখেন যে সংবিধানের বাইরে আমরা যাব না, খুব ভালো কথা। তো সংবিধানের ভেতরে কি এই ধারা নাই যে সংবিধান সংশোধন করা যায়? তাহলে পরে সংবিধান সংশোধন করাটা সংবিধানের বাইরে যাওয়া নয়। তার উপরে কোন সংশোধন যদি করতে চান, বিদেশি প্রভাব নিয়ে দুই নেতাই এখানে কথা বললেন। আচ্ছা, না, আমি যেটা বলতে যাচ্ছিলাম তখন থামিয়ে দিলেন আমাকে। দেখুন, সরকার কার দ্বারা গঠিত হবে কে নির্ধারণ করে? আমাদের প্রধানমন্ত্রী বলছেন যে সেটা নির্ধারিত হয়, আমেরিকান অ্যাম্বাসেডর এবং রয়ের এজেন্ট সেখানে খালেদা জিয়ার পাশে বসেছিলেন এবং সেইভাবে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। কিংবা
প্রেসিডেন্ট ক্লিনটন এসে দুইজনকে ডেকে বলল গ্যাস রপ্তানি করতে হবে, আমি রাজি হলাম না, খালেদা জিয়া রাজি হলো, ওর জন্য উনি প্রধানমন্ত্রী হয়ে গেলেন, ওনাকে জিতায় দেওয়া হলো। তাহলে পরে আমাদের দেশের সরকার কে হবে না হবে সেটা নির্ধারিত হয় জনগণের ইচ্ছা অনুযায়ী না, এটা নির্ধারিত হয় ক্লিনটনকে কে খুশি করতে পারলো এবং আমেরিকান অ্যাম্বাসেডর এবং রয়্যাল এজেন্ট, প্রধানমন্ত্রীর শব্দগুলোই আমি ব্যবহার করছি, সেইটার ভিত্তিতে এটা হয়। এইখান থেকে বেরিয়ে আসতে হবে। গণতন্ত্রকে সার্বিকভাবে আপনি যদি প্রয়োগ করতে চান তাহলে পরে আংশিকভাবে আপনি সেটা করবেন, সেটা কিন্তু হবে না। আপনি অসংখ্য ধন্যবাদ মুজাহিদুল ইসলাম সেলিম, অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী, অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। আপাতত বিদায় রাজকাহন থেকে। আগামীকাল রাত 10টা পর্যন্ত সব খবরে খুঁজতে থাকুন রাজনীতি। তারপর রাত 10টা থেকে 12টা আপনার বিশ্লেষণের সঙ্গে মেলাবো আমার বিশ্লেষণ, তৈরি হবে নতুন রাজকাহন। সঙ্গে থাকুন।